দেশে আমার মনে হয় যা ঘটেছে সেটা কল্পনার অতীত। এটা খুব খারাপ পরিস্থিতিতেও দেশে কখনো ঘটেছে কিনা আমাদের জানা নেই। আজকে ঢাকা নারী ও শিশু ট্রাইব্যুনাল ৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম, তিনার আদালতে মামলা করা হয়েছিল। আপনার যেই ভুক্তভোগী নারী আপনারা জানেন, গত ২-৩ দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম। একজন ব্রিগেডিয়ার জেনারেল কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন সেই মেজরের স্ত্রী, তিনি আজকে মামলাটি করেছিলেন এবং মামলাটি দায়েরের পর বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বাদীর বক্তব্য নেওয়ার পরে বিচারক সেটি খারিজ করে দেন এবং শুধু খারিজ করে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হয়তো আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি করতে হতো কিনা জানি না। সেখানে যেসব বক্তব্য, যেসব কথাবার্তা বলা হয়েছে, একজন মেজরের স্ত্রী তিনি তো মানে না খেয়ে থাকেন না, তিনি রাস্তাঘাট থেকে উঠে আসেন নাই। তার চোখের আপনার এই যে ভ্রু কেন প্লাপ করা, এগুলো নিয়েও তার এক কথায় বডি শেমিং করা হয়েছে আজকে আদালতে। তো আমরা প্রথমেই ভুক্তভোগী নারীর কাছে যাই, তার কাছে শুনবো যে আপনি কেন গিয়েছিলেন, কি হয়েছে আদালতে, আপনার মুখ থেকে বলুন। জি। আমি আজকে প্রথমে গিয়ে মামলা করার জন্য গতকাল আমি গিয়েছিলাম থানায়। তখন তারা মামলায় কেউ কোনো কিছু নেয় নাই, বলছে যে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির এগুলো নেওয়া যাবে না। আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, না পেরে আজকে আমি কোর্টে গিয়েছি। কোর্টে যাওয়ার পরে আমি যখন মামলা দায়ের করতে গেছি, উনি আমাকে মামলা নেওয়া তো দূরের কথা, আমার পুরো কোনো কথা না শুনেই ফার্স্ট এসে শুরু করে দিছে আর্মি থেকে একটা সুতা পড়লে সেটা জানতে পারে, এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা পাইছেন কোথা থেকে। তারপর আমার বডি শেপিং, চেহারা দেখে তো মনে হয় না এটা হইতে পারে। তারপর খুবই একটা মানে এমন একটা অশ্রব্য ভাষা ইউজ করছে যেটা আমি বলতে পারতেছি না। বলছে মানে বলতে পারেন আমি অশ্লীল ভাষায় কেন কথাটা বলতেছি, বলতে বাধ্য হচ্ছি। আমাকে বলছে যে মা যদি না খুলতেন তাহলে তো আজকে হইতো না। তারপর বলছে আমার আত্মীয় স্বজন আর্মিতে বলতেছে এরকম ঘটনা। না খুললে বুঝি নাই আপু কি? আমার পা যদি না জোড়া যদি না খুলতাম তাহলে সেই লোকে বদমাইশি করতে আমার সাথে পারতো না বা খারাপ কোনো কাজ। আপনার স্বামীর সাথে সম্পর্ক কত বছরের, তার সাথে ঠিক মতো হয় কিনা, অশ্রাব্য ভাষায় আমাকে এই সমস্ত বলছে। আপনার স্বামীর কাছে যান কিনা, আমি বলছি প্রত্যেক সপ্তাহে যান না, আমি প্রত্যেক সপ্তাহে না, আমি প্রত্যেক মাসে একদিন যেতে হয়, আমি যাই, আমি করি। আমাকে বলছে যে আপনার ফ্যামিলির কে আছে, আমার বাবা মা বেঁচে নাই। সে বলে মিথ্যে কথা বলতেছি, আমার বাবা মা না থাকলে আমি কোথা থেকে বাবা মা পয়দা করে নিয়ে আসবো। আমাদের বাবা মা পয়দা করার কথা বলতেছে। তারপর বলতেছে যে এই সমস্ত মিথ্যা বানোয়াট নিই না, কাগজ আমি দেখাচ্ছি আমার হাজবেন্ডে, দেখেন আমাকে কতটুকু ভালোবাসে সেটা। বলে কি এই সমস্ত নাটক বাদ দেন, এই সমস্ত যদি ভালোবাসায় থাকতো তাহলে আর এগুলো করতে পারতেন না, আমাদেরও স্বামী আছে, আমরা অনেক কিছু বুঝি, এই সমস্ত ফালতু কথা বাদ দেন বলে আমার কাগজটাও দেখার চেষ্টা করে নাই ওইখানে। তারপর আমি বললাম যে আমার সাথে এগুলো অন্যায় হয়েছে। উনি বলে কোনো অন্যায় টন্যায় কিছু হয় নাই, হঠাৎ করে লিখলো, লিখার পর জানাতে এবার চলে যান। কোনো কথা কোনো কিছু শোনার চেষ্টা করলো না, কোনো কিছু বোঝার চেষ্টা করলো না। সে আমাকে বাইরে পাঠিয়ে দিল, বললো হিয়ারিং এ রাখতেছি। কিন্তু কোনো কিছু করার পরে সে আমাকে রিজেক্ট করে দিল। কারণ কি, ওইখানে ডিজিএফআর লোক অন্য লোক চলে গেছে বলে আমি সঠিক সুষ্ঠু বিচার পেলাম না। আমি তো ভিকটিম, কিন্তু ক্রিমিনাল আজকে আমাকে বিকালবেলা মেসেজ পাঠায় আমার মেয়ে দিয়ে যে সে তাকে নিয়ে ভালো থাকো। এই যে এই সমস্ত কথাবার্তার এই যে কাজ, তার বউ গতকালকে, তার বউ না সে ফোন করছে আমি জানি না, আমি নাম্বারটা পাঠিয়েছি আপনাদেরকে ইতিমধ্যে। আমাকে বলছে তুমি কি চাও, কি লাগবে, লুক্রেটিভ অফার দিচ্ছে। তারপর আমাকে ফোন করছে, আমি ফোন রিসিভ করি নাই। বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলতেছে। আমি না খেয়ে আছি। ইভেন আমি আমার বাসায় একটা লোক, কাজের লোক যে হেল্পিং হ্যান্ড যে থাকবে, তাকে পর্যন্ত আসা বন্ধ করে দিছে। আমাকে একটা সৈনিক একটা আসতো মাঝে মধ্যে,
যে আমাকে একটু খাবারটা এনে দিত। আমার গায়ে জ্বর পুড়ে যাচ্ছি, না খেয়ে আছি। আমি বাজারে যাব বা নিচে নামবো, যে লুক মানুষজন দিচ্ছে, আমাকে আত্মহত্যা করা ছাড়া আর রাস্তায় কোনো পথ রাখতেছে না তারা আমার সাথে। তারা মেন্টালি ভাবে ট্রমাটাইজ করে আমাকে পুরো একটা একটা ঘরের মধ্যে, বাসার মধ্যে রাখছে। আমি যে নিজেরটা কোনো কিছু করবো সে অবস্থার মধ্যে নাই। অলরেডি একটু আগে, কিছুক্ষণ আগে ডেকে আমাকে দিয়ে সাইন করালো, বললো যে আপনার সাথে ভালো সম্পর্ক, হ্যান ত্যান অনেক কিছু বুঝাইলো। সেখানে পুরো এক্সপ্লেইন করে দিয়ে আসলাম তাদের সাথে। আমি বললাম আমার একটা প্রেশার ওষুধ কেনার মতো অবস্থা নেই, আমি হাই ব্লাড প্রেশারে মারা যাচ্ছি, আমার বাসায় কোনো খাবার নেই, আমি সারাদিনে খেতে পারিনি, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেছি না, আমাকে কি আপনারা একটু সাপোর্ট দিবেন না? কোনো কথার উত্তর নেই, আমরা জানি না। আমি বললাম আপনি কি বোর্ডের কি কোনো একটা মেম্বার না? সেটা বলে কি হ্যাঁ, কিন্তু সে বোর্ডের মেম্বার হলে সে জানবে না কেন? আমার যাওয়ার সাথে, আমি তো এখানে চাকরিতে সে করছে, আমি বাসায় ছিলাম, কিন্তু অ্যাটলিস্ট আমি জানি সে চাকরি অবস্থাগত এরকম ভাবে অমানসিকতা নির্যাতন হইতে পারে না। কেন আজকে আমি অন্যের বিরুদ্ধে কথা বলছি বলে কি আমার সাথে এরকম আচরণ হইতে পারে? তা তো চাচ্ছে এখন আমি আত্মহত্যা করে মরে যাই। আইনজীবীর কাছে গেলাম, একটা স্বাধীন দেশে একটা মেয়ে হিসেবে একটা মেয়ের কাছে গেছি, সে তো আমার বিচারটা নিল না। আমি তো খুব আশা করে গেছিলাম, আমি কি আরেক তনু হয়ে যেতে চাচ্ছে তারা? আমি মানুষের কাছে জানতে চাই আমার কি কোনো বিচার হবে না? এইভাবে কি আমি থাকবো? আর ক্রিমিনাল যে সে বহাল তরিকা, এই যে জানানো হয়েছে তার অনেক কিছু করা হয়েছে, কিছুই তো করা হয় নাই, সে বহাল তরিকে তার মতো তো সে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আজকে আমার মানুষ বডি শেমিং করে, আমার ভ্রু প্লাগ আছে নাকি, চেহারা দেখে তো মনে হয় আরে ভাই তোরা তো, আমি তো আর্মির ওয়াইফ ছিলাম, এখনো আর্মির এক্স ওয়াইফ হলেও তো আমার তো স্ট্যাটাস আছে, এখন কি বস্তির মতো হয়ে থাকার কথা ছিল আমার? এটা সমাজে কি, এটা কি সম্ভব? অন্যান্য আর্মি অফিসার লেডিদেরকে দেখুক তো, তারা কি প্রত্যেকটা কি এরকম ভাবে থাকে? আজকে না আজকে আমি অভাবে পড়ছি, তাই বলে কি এরকম বডি শেমিং হতে পারে আমারে নিয়ে? আমাকে এটাও বলা হচ্ছে তার সাথে আগে এটা কি আপনাকে ওই বিচারক বলছে আপনার তার সাথে আমার পরকীয় সম্পর্ক ছিল। যদি পরকীয় সম্পর্ক থাকতো, যদি আমি খারাপ মেয়ে হইতাম, তাহলে কি আমি এই পথে বেছে নিতাম? তাহলে তো আমি বিচার না নিয়ে চুপচাপ হয়ে পড়ে থাকতাম। প্রত্যেকটা প্রমাণ, আজকে আপনি ভাইয়া দূরে আছেন বলে আপনার কাছ থেকে আপনি বিচারের ব্যবস্থা করতেছেন, আমাকে অন্য অন্য লোক বলতেছে এত লোক থাকতে আপনি ইলিয়াসের কাছে কেন গেছেন? ইলিয়াস মানে কি? আমি বলছি আমি এটা ডিফাইন করছি, ইলিয়াস মানে কি? উনি আমার ভাইয়া, উনি আজকে যে কাজটা করছে আপনারা দেশের মানুষও তো করলেন না। তারপর আমাকে বলতেছে যে আর্মির লোক কেন, আপনি কি মরে গেছে? আর্মির লোকের কাছে তো গত জুন থেকে আমি দৌড়াই বেড়াচ্ছি, কেউ তো আমার পিছনে আসে নাই। ওই একমাত্র ব্যক্তি যে আমার ব্যাপারে আমার কাছে ফেরেশতার মতো মানুষ হয়ে আসছে, যে সারা মানুষের, বাংলার মানুষের জানানোর চেষ্টা করছে তোরা কোথায় এখনো পর্যন্ত। আমি যে না খেয়েছি, আমার যে বলতেছে আসমের থেকে যে আমার সাহায্য করছে, কি করছে, কি ব্যবস্থা করছে? আশাবুজ্জামান আশা তো বাসায় বাংলা ভাষা নিয়ে বসে আছে, সে তো খাচ্ছে না। জি আপনি থাকেন আমাদের সাথে। সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী আছেন, এমডি তানভীর আহমেদ। তানভীর ভাই ওনার আইনজীবী হিসাবে আজকে আদালতে দাঁড়িয়েছিলেন। আপনি আদালতের চিত্র দেখেছেন, আপনার অনেক সীমাবদ্ধতা আছে বিচারকের ব্যাপারে কথা বলতে গেলে, এটা আমরা জানি। তারপরেও আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি হয়েছিল, মানে এই ধরনের মামলায়, ধরেন নারী ও শিশু নির্যাতন মামলাগুলো আমরা এটাকে খুব সেন্সিটিভ মামলা হিসেবে কনসিডার করি। তো এই ধরনের মামলা আপনার যে ক্যারিয়ার, আপনার এই ক্যারিয়ারে কখনো দেখেছেন যে বিচারক এইভাবে কোনো বাদীকে জেরা করে বা কোশ্চেন করে, কিংবা তদন্ত না, মানে একদম তদন্তই করা যাবে না এটা না করে খারিজ করে দিলেন, এটা কি স্বাভাবিক কোনো ঘটনা মনে হয়েছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। আপনাকে আপনার ইসে ডেকেছেন। আমি মানে আইনের বেশ কিছু কাঠামো একটু বলবো। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এটা কিন্তু শুধুমাত্র স্পেশালি করা নারী এবং শিশুদের জন্য, এবং এখানকার যে কাঠামো, সেটা সরকারের যে কাঠামো হওয়া উচিত, এটা খুব সেন্সিটিভ জায়গা।
আমি সচরাচর জজ কোর্টে খুব কম যাই। আমি 2009-এ এনরোল হয়েছি অ্যাডভোকেট হিসেবে। 16-17 বছর আমি প্রায় আমার প্র্যাকটিস এর বয়স হবে। তো আমি নারী শিশু কোর্টে এর আগেও গিয়েছি, কিন্তু আজকের যে সিচুয়েশনটা দেখেছি এটা আসলে মানে আমি বলবো আইনজীবী হিসেবে আমি অনভিপ্রেত সিচুয়েশন। কারণ যখন কোনো ভিকটিম তার নিজের জবানবন্দি দেয়, সেই জবানবন্দিটা কিন্তু ম্যাজিস্ট্রেট বা আদালত যিনি বিচারক থাকেন উনি রেকর্ড করেন, অর্থাৎ লেখেন। লেখার পরে তার সত্যতা যাচাই করে তো উনি জজ সাহেব চাইলে ক্লারিফিকেশনের জন্য অনেক ধরনের কোশ্চেন করতে পারেন, কিন্তু এমন কোনো কোশ্চেন করা যাবে না যে কোশ্চেন গুলো একটা নারীর জন্য অসম্মানজনক। আইনেই বলা হয়েছে যে এমন কোনো কোশ্চেন করা যাবে না যে কোশ্চেনটা করার পরে সে জানি এটাতে মানে আরো বেশি ভিক্টিমাইজ হয়। এটা কিন্তু স্পষ্টভাবে আইনেই বলা হয়েছে। তো যেই কথাগুলো উনি বললেন, আমরা আইনজীবী হিসেবে যখন আমরা ইয়ে করতে গিয়েছি তখন বিজ্ঞ আদালত আমাদেরকে বলেছে আমরা এখন জবানবন্দি নিচ্ছি, আপনি কোনো কথা বলবেন না। সচরাচর যেটা হয় আসলে বিজ্ঞ আদালত যেটা বলবেন সেটাই আমাদের শুনতে হয়, কিন্তু কোশ্চেন গুলো আসলে ছিল অনভিপ্রেত। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নারী শিশু কোর্টে এই ধরনের কোশ্চেন ভিকটিমকে করা উচিত না। আজকে একটা নিউজ হয়েছে, নিউজটা হয়তো দেখেছেন, যে একজন নারী তিনি কিন্তু একজন বিচারকের বিরুদ্ধে ঠিক এই একই ধরনের আচরণের জন্য তিনি রেজিস্টার বরাবর একটা কমপ্লেন করেছেন। সেটার পরে যে জিনিসগুলো ঘটেছে, আমি এখন একটি পড়বো, সেটা হচ্ছে 28শে সেপ্টেম্বর 2021-এ বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্টার বরাবর একটা জিনিস প্রকাশ করা হয়, অর্থাৎ এটা সকল অধীনস্থ আদালতের জন্য মান্যকর। সেটা হচ্ছে অধীনস্থ আদালত জামিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন আদেশ ও রায় প্রকাশ আদালতের সংশ্লিষ্ট পক্ষগণ ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রসঙ্গে। অর্থাৎ যদি এমন কোনো আদেশ হয় যেই আদেশটি খুব গুরুতর এবং যে আদেশটি দিতে হবে সে যে প্রকাশ্যে আইনজীবীদের সম্মুখে, আমাদের উভয় পক্ষের যে বক্তব্য সেটা আদালত শুনতে পারেন, ভিকটিমের বক্তব্য শুনতে পারেন, কিন্তু আদালত যখন কোনো গুরুত্বপূর্ণ আদেশ দিবে সেটা কিন্তু উচিত হচ্ছে আদালত উচিত না, সেটা আইনের মধ্যেই বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে ওপেন কোর্টে দিতে হবে, অর্থাৎ সবার সম্মুখে। আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেখবেন যেই সময়টা স্ট্যাটাস দিয়েছেন সেই আদেশটা আমরা পেয়েছি সন্ধ্যার দিকে, অর্থাৎ আমাদের লোয়ার কোর্টের একটা এখন একদম এটা মানে ট্রেডিশনাল একটা হয়ে গেছে যে কোনো ব্যাপারে যদি কোনো আদেশ দিতে চান আদালত বলেন যে এই আদেশটা হবে, মানে আদেশ হবে মানে বুঝে নিতে হবে আদেশটা উনি চেম্বার থেকে দিবেন। এখন এটা আমি এই বিষয়টা নিয়ে কয়েকজন বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছি যে এটা কেন, এটা 2-3টা কারণে হতে পারে। একটা হচ্ছে আদালত হয়তো বুঝতে পারছেন না যে উনি কি আদেশ দিবেন। দ্বিতীয় হচ্ছে এটা হইতে পারে অনৈতিক কোনো কারণে, অর্থাৎ উনি চিন্তা করছেন যে অনৈতিক কোনো নিবেন, অথবা 3 নম্বর হচ্ছে উনি কোনো প্রেসারে এই আদেশটা এখন দিতে পারছেন না, পরে দিবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আদালত কিন্তু এই আদেশটা পরবর্তীতে অর্থাৎ এই আইনের বাইরে গিয়ে উনি চেম্বারে গিয়ে মানে সচরাচর দিচ্ছেন। তো আপনার এই শোর মাধ্যমে আমি আমাদের যারা মানে এই আইনের যারা দেখভাল করেন, অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের যেহেতু সচিবালয় মানে ইন্ডিপেন্ডেন্ট হয় নাই, তাহলে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে। আইন মন্ত্রণালয় বলবো যে এই বিষয়গুলো একটু কড়াভাবে জানি দেখে, কারণ আদালত শুনে প্রকাশ্যে তার আদেশ দিবেন, এটাই আমাদের প্রাপ্য। আজকের যে বিষয়টা হলো ওনার কাছ থেকে শুনলেন, আমাদের কাছে শুনলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম আসলে কি হয়েছে, বলে আদেশ হবে। আদেশ কখন হবে এটা তো সুনির্দিষ্ট করে বলতে হবে, আদেশ তো চেম্বার থেকে হতে পারে না। এটা আমাদের দেশে এখন এইটা যারা বেইল কেসে যাচ্ছে, সিভিল মামলার ক্ষেত্রে যাচ্ছে, এই আদেশ হবে বলে ওনারা দীর্ঘক্ষণ ভিতর থেকে দেন। এটা অনৈতিক কিছু হতে পারে, ওই যে 3টা আমি বললাম। এর মধ্যে হচ্ছে উনি প্রথম অর্ধে অর্থাৎ 3টার সময় শুনলাম যে উনি এটা পেন্সিল দিয়ে লিখেছেন যে এটা না হয়েছে। আমি ওখানে নিজে ছিলাম না,
আমার যে অ্যাসোসিয়েট ছিল ওনারা আমাকে জানালো প্রথমে যে এটা না হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে নাকি অনেক সাংবাদিকরা গিয়েছে আপনার এইটা দেখার পরে, দেন তারপরে উনি আবার ফাইলটা তার ভিতরে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি আবার চাইতে পাঠালাম যে আসলে আদেশটা কি হয়েছে। তখন উনি মানে আমার যে বিজ্ঞ লয়ার ছিলেন তাদেরকে বলা হলো যে না, এটা রিজেক্ট করে দিয়েছে। এখন রিজেক্ট করতে পারে, এই সকল মামলার ক্ষেত্রে রিজেক্ট করা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে। কিন্তু এই সকল মামলা খুবই সেন্সিটিভ মামলা। যখন আমি একজনের বিরুদ্ধে রেপের এলিগেশন নিয়ে আসছি, আদালত যদি তথ্য প্রমাণ না থাকেন সেই ভিত্তিতে আদালত হয়তো রিজেক্ট করতে পারেন। আমি আদেশ এখনো যদিও পাই নাই, পূর্ণাঙ্গ আদেশ পাইলে উনি কোন গ্রাউন্ডে রিজেক্ট করেছেন এটা হবে হয়তো আমি দেখতে পাবো। তখন আমরা হয়তো বিচার বিশ্লেষণ করব যে আমরা উচ্চ আদালতে যাব কিনা, সেটা পরের ব্যাপার। কিন্তু এই সকল মামলায় কিন্তু সচরাচর আমরা যদি দেখি যে এটা সরাসরি এফআইআর না হলেও এটা কিন্তু তদন্তের জন্য পাঠায়, যে মানে প্রাথমিক তদন্তে আসলে কি বলে সেই জন্য কিন্তু আয়োর কাছে পাঠায় অথবা পিবিআই এর কাছে পাঠায়। কিন্তু এইটার ক্ষেত্রে আসলে খুবই অনাকাঙ্ক্ষিত বলবো। সাথে সাথে এইখানে আরেকটা জিনিস যেটা আমি শুনতে পেয়েছি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক ওখানে নাকি গিয়েছে। এখন গোয়েন্দা সংস্থার লোক কেন এখানে যাবে? এটা তো সিভিল কোর্ট, এটা একজন সিভিলিয়ান, একজন সার্ভিং আর্মস ফোর্সের অফিসারের বিরুদ্ধে মামলা করছেন। তো এখানে তো আসলে গোয়েন্দা সংস্থার লোক আসা উচিত না, কারণ এখানে সিভিল মামলা হচ্ছে। এইভাবে যদি আসলে আদালত অঙ্গন এখন যেই অবস্থা, আমরা 5ই আগস্টের পরে যেই চিন্তাটা করেছিলাম যে এটা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে, এটা পূর্ণাঙ্গভাবে স্বাধীন হবে, মানে সকল ক্ষেত্রে উনার স্টেটমেন্ট যেটা উনি দিয়েছে ওটা ভুল হতে পারে, উনি মিথ্যা বলতে পারে, উনি হয়তো যেটা করে নাই সেটা বলতে পারে, যিনি যার বিরুদ্ধে বলছে তিনি হয়তো সঠিক, কিন্তু সেটা তো তদন্ত করতে হবে। এখন আপনার কাছে গেলাম, আপনি তদন্ত ছাড়াই আপনি একটা লিনিয়েন্ট ভিউ নিয়ে আপনি রিজেক্ট করে দিলেন। এই জিনিসটা আসলে খুবই মানে খারাপ হয়েছে আমার মনে হয়। তো আমরা আদেশটা দেখি যে কি আদেশ দিবে আদালত। নিশ্চয়ই তার পূর্ণাঙ্গ আদেশ আমরা হয়তো কাল পরশু আবেদন করব। আবেদন করার পরে যদি পূর্ণাঙ্গ আদেশে দেখি যে উনি আইনগতভাবে সঠিকভাবে দেন নাই, অথবা আমার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে কত পরামর্শ করে আমরা একটা উচ্চ আদালতে যাবো এই আদেশের বিরুদ্ধে, আশা করছি। তার আগে আমি যতটুকু ম্যাডামের সাথে কথা বলেছি যে আমরা যেটা চাই যে ওই বিচারকের বিরুদ্ধে একটা অভিযোগ করতে চাই, যে তার যে আচরণ ছিল এই মানে কি বলবো, যে বেআইনি যে আচরণ, যে প্রশ্নগুলো তিনি করেছেন সেগুলো একদমই প্রাসঙ্গিক না। এই ধরনের প্রশ্ন তিনি আমার মনে হয় প্রভাবিত হয়ে তারপরে তিনি করেছেন। এবং এটা আমি বলবো না যে তাকে ভয় দেখে গোয়েন্দা সংস্থা, নর্মালি অনেক বিচারকের সাথে কথা হয়, তারা বলেন যে ভাই আমাদের চাপ আছে, জামিনটা দিতে পারছি না, জামিন স্থির করা হয়েছে, এগুলো নিয়ে কথা হয়। কিন্তু কোনো বিচারক এই ধরনের কথা বলা মানে সে সব প্রণোদিত হয়ে তারপরে এই কাজটা করেছেন। তো ওই বিচারক, তার নাম বলেছি যে তিনি নারী ও শিশু ট্রাইব্যুনাল 7-এর বিচারক সাবেরা সুলতানা খানম। সাবেরা সুলতানা খানম, আপনাকে একটা কথা বলে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ম্যাডাম। সেটা হচ্ছে যে একজন ধর্ষণ করতে এসেছে, সে যদি পা মানে না ছড়িয়ে দেয় তাহলে ধর্ষণ করবে কিভাবে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আপনাকে যেন এরকম রাতের বেলা কোনো একদিন ধর্ষকের সামনে ফেলেন এবং সেদিন আপনি পা ফাঁক করে, মানে পা জড়ো করে রাখবেন, আপনাকে যেন ধর্ষণ করতে না পারে। এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই কিভাবে সেটা করা হয়। তো এটা আপনি করেছেন, এটা খুব ভালো লেগেছে আপনার এই ইয়েটা। আপনি বিচারক, তো আপনাকে নিয়ে তো কিছু বলাও যাবে না। যাই হোক, আমাদের সাথে যিনি আইনজীবী হিসেবে আছেন তানভীর ভাই নিজেও একজন ফাইটার। তিনি বিডিআর যে মামলা সেটার সাথেও যুক্ত আছেন। আমি তানভীর ভাইয়ের কাছে অনুরোধ করব যে এই নারীর বিচার পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন আপনারা করবেন এবং তার পাশে থাকবেন। আর সেনাবাহিনীকে একটা জিনিস বলতে চাই যে আপনারা অনেকেই একটা জিনিস শুনেছেন যে তারা তাদের এই ডিজিএফ এর যে প্রোপাগান্ডা সেল আছে সেখান থেকে একটা জিনিস বলা হচ্ছে যে এই ভদ্র মহিলা তিনি হচ্ছে তিনি চরিত্রহীনা, তিনি লোভী, এই ধরনের কথা বলা হয়েছে। আমি একটা জিনিস মনে করিয়ে দেই, এর আগে আমরা সেনাবাহিনীতে এমন অনেক অফিসার যারা মারা গিয়েছেন, গুম হয়েছেন, জেলে গিয়েছেন, তাদের অনেকের স্ত্রীর ব্যাপারে একই ন্যারেটিভ বলতে শুনেছি। একজনের কথা বলি খুব নিকট অতীতে, যিনি পিলখানা হত্যাকাণ্ডে মারা যান, মেজর নূর, তার স্ত্রী যখন কিনা তাকে বলা হয়েছে যে অন্য একটা লাশ তার
স্বামী হিসেবে নিয়ে নেওয়ার জন্য। তার স্বামীকে মূলত তুলে নিয়ে গিয়েছিল তাপস। এটা আমার যে অনুসন্ধান সেখানেও দেখিয়েছিলাম। তাপস সবশেষ গাড়িটা যখন পিলখানায় ঢুকায় তখন বিডিআর এর লোকজন সৈনিকরা এসে বলেছে, স্যার স্যার আছেন, স্যারকে আপনারা বাঁচান, স্যারকে নিয়ে যান। তাপসের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। তাপস তাকে কোথায় নিয়ে গিয়েছে আমরা সেই খবর এখনো পর্যন্ত জানিনি। অতএব তাপসই বলতে পারবে যে মেজর নূর বেঁচে আছেন না মারা গেছেন। অথচ সেই জিনিসটা যেন সামনে না আসে সেই জন্য সেনাবাহিনী তার স্ত্রীকে বলেন একটা লাশ, অন্য একটা লাশ দিয়ে, সিভিলিয়ানের লাশ দিয়ে বলেন যে এটা আপনার স্বামী বলেন বুঝে পেয়েছেন, আপনি সব টাকা পয়সা ঠিক মতো পাবেন। তিনি সেটা মানেন নাই। এই ঘটনা আরো একজনের সাথে, আরো একজন ক্যাপ্টেনের স্ত্রীর সাথে হয়েছে। তিনি মেনে নিয়েছেন অনেক জোরাজুরি পরে। আমার মনে হয় তিনি ভালো করেছেন, কারণ এই মেজর নূরের স্ত্রী না মানার কারণে তাকেও চরিত্রহীন হতে হয়েছে। তিনিও মাথায় আরেকটা জিনিস বলে মাথায় সমস্যা, ওনারও নাকি মাথায় সমস্যা। তো সেনাবাহিনী এসব করে ভাইয়া আমার একটা কথা ছিল, আমাদের আর্মির ভিতরে যখন আমরা কোনো কিছু মেনে না নিই, আমার হাজবেন্ড যখন এফজিসিএম হয় তার আগের দিন আমি প্রেশারের ওষুধে হসপিটালে যাই। তারা আমাকে প্রেশার দেখে যে 190 বা 100 উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমি ব্রেন স্ট্রোক করতে পারি, সেটা সেই হিসেবে ট্রিটমেন্ট করে আমাকে আইসিইউতে রেখে সাথে সাথে 5 মিনিটের মধ্যে লগেরিয়া একিউ উনার মাধ্যমে আমাকে চিঠি আদেশ করে জায়গায় বসে লিখে সাইকিয়াট্রিস্টে দিয়ে বলায় যে আমি একটা পাগল এবং সাইকো। এই যে সাইকো বানাই দিল, কিছুক্ষণ পর পর এই যে আজকেও দিল যে আমি মানসিক ভাবে ভারসাম্যহীন। তো মানসিক ভাবে ভারসাম্যহীন সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, সেনাবাহিনীতে তো অবশ্যই অনেক ভালো মানুষ আছেন। আমরা তখনই বুঝবো যে ভালো মানুষগুলোর সংখ্যা বেশি বা আপনাদের নিয়ন্ত্রণে ক্যান্টনমেন্ট আছে যখন এই ধরনের ঘটনা ঘটবে না। আমি এর আগের ভিডিওটি যখন দেখেছিলাম আপনাদেরকে বলেছি যে আমি চেষ্টা করেছিলাম এই নারী যাতে বিচার পায়, আমি ভিডিওটা সামনে আনতে চাইনি। উনি নিজেও জানেন আমি কয়েকদিন পরে তারপরে সেই ভিডিওটা সামনে এনেছি, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় নাই। উপরন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা প্রমাণ করে যে সেনাবাহিনী বিচার চায় না, সেনাবাহিনী তার অপরাধীদেরকে বাঁচাতে চায়, সেটাই তারা আজকে করেছে। অতএব যেই ব্যক্তিরা সেনাবাহিনী তারা মনে করেন যে সেনাবাহিনীর আপনাদের অনেক ভালো মানুষ আছেন, ভাই আমরাও জানি আপনারা আছেন, আপনারা না থাকলে এই দেশটা থাকবে না। সো আপনাদেরকে এই ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করতে হবে। এটা পরিষ্কার না করতে পারলে সেনাবাহিনীর যেই সুনাম, এটা আমি মনে করি আমরা চাইলেও মানে অক্ষুণ্ণ রাখা তো দূরের কথা, এটার কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। আপনাদেরকে ঠিক মানুষ ঘুষখোরদেরকে যেভাবে ঘৃণা করে, লম্পটদেরকে যেভাবে ঘৃণা করে, আপনাদেরকে ঠিক একইভাবে ঘৃণা করবে। এখন সিদ্ধান্ত আসলে আপনাদেরই। জি ম্যাডাম, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম এইটা, যদি বিচারই করে তাহলে সে বহল তরিকায় কিভাবে এখনো পর্যন্ত পাজারো নিয়ে ঘুরে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তারপরে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাদের সেই অফিসারকে বিচার করবেন এটা আমাদের মনে হয় না। এবং আজকে পর্যন্ত সে আমাকে মেসেজ পাঠায়, সে আমার বাচ্চাকে দোয়া করতেছে, সবকিছু করতেছে। তার বউ কালকে না সে ফোন করছে আমি জানি না ভাইবার থেকে, আজকে সে এটা টেলিগ্রাম থেকে করছে। তারপরে হচ্ছে কি তার আগের দিন আমাকে অফার দিছে যে তুমি কি চাও। মানে আমি কি লোভী, আমি কি চাও, আমার চরিত্রটা চলে গেছে, আমি রিভিল মানুষের একজন সামনে। অভিযুক্ত ধর্ষক তার সাথে কথা বলে, এগুলোর পরেও সেনাবাহিনী কিছু বলে না। যাই হোক, এইভাবেই চলছে সেনাবাহিনী। আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে জানানো, এই হচ্ছে ওয়াকারের সেনাবাহিনী যারা ধর্ষকদেরকে রক্ষা করার চেষ্টা করে। যাই হোক, তানভীর ভাই আপনি কিছু বললে আপনাকে শুনে শেষ করি। ইলিয়াস ভাই, আমি একটু আপনি হয়তো সেনাবাহিনীকে অনেক বকাঝকা করছেন বা যেটি প্রাপ্য সেটা বলছেন। আমি সেনাবাহিনীকে একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীকে। সেটা হচ্ছে সেনাবাহিনী গত পরশুদিন বা আপনার এই এটা রিভিল করার পরে ওনারা একটা বিজ্ঞাপন দেন, মানে প্রেস বিজ্ঞপ্তি দেন আইএসপিআর থেকে। প্রেস বিজ্ঞপ্তিতে ওনারা একটা মানবিক কথা বলেছেন যে তার সন্তান এবং তার জন্য, তার ভিকটিমের জন্য, আমার ক্লায়েন্টের জন্য তারা ওখানে থাকতে দিয়েছেন। আমি এই জন্য তাদের এই মানবিকতার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। কারণ বাচ্চাটি গতকালকে আমার চেম্বারে এসেছিল। আমি এরকম লয়ার না যে একজন এসে কিছু বললে একটা মামলা ফাইল করে দিলাম। আমি গতকালকে বাচ্চাটাকে দেখেছি, আমার একটা মেয়ে আছে, আমি বাচ্চাটাকে দেখেছি, বাচ্চার সাথে কথা বলেছি, এবং বাচ্চার সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি যে বাচ্চাটাও ভিক্টিমাইজড।
হ্যাঁ, একটা বাচ্চা, আপনারা চিন্তা করেন, আপনারা যারা সেনাবাহিনীতে আছেন, আপনাদের কথা বলবো, এই লোকটা অর্থাৎ বাচ্চার বাবা যে মুরাদ, সে তো 24 বছরের মতো হয়তো আপনাদের সার্ভিস দিয়েছে। উনি একটা হয়তো ইনসিডেন্ট করেছে, উনি কোনো কারণ অপরাধ করেছে, উনি জেলে আছে। তার বাচ্চার তো আপনাদের বাচ্চাই, এখানে ইলিয়াস ভাই আমি কেন আসবো? এটা তো আপনাদের বাচ্চা। So, এই বাচ্চাটার দিকে তাকায় হলেও মানবিক কারণে আপনারা দয়া করে ওনাদের যে মানবিক কথা দেখিয়েছেন, তাদের বাসা এবং বাসার উনি যেটা বলছেন যে বাসার কাজের বুয়া ঢুকতে দেওয়া হচ্ছে না, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, আমি দয়া করে বলবো মানবিক কারণে ওই বাচ্চার দিকে তাকায়, আমি ভিকটিমের কথা বলছি না, বাচ্চার দিকে তাকায় আপনারা দয়া করে ওনাদেরকে ট্রমাটাইজ যাতে না হয়, কারণ বাচ্চাটা পুরোটাই ট্রমাটাইজ, সে পড়ালেখা করছে না। আমি কালকে তার সাথে অনেকক্ষণ কথা বলেছি, সে আমার চেম্বারে আসছিল, সে পুরোটাই ট্রমাটাইজ, সে মানে ফুপায় ফুপায় কাঁদছে, কিছুক্ষণ পর পর আবার কথা বলছে। এটা আসলে দেখা যায় না, মানে হ্যাঁ, হতে আমি পারে দেখুন, তার আমার মা সাথে খারাপ, কথা হতে বলবো, পারে অনেক সবকিছু, জিনিসই আছে। বাচ্চাটা তো কিছু করে নাই। না তানভীর ভাই, আরেকটা অনেক বিষয় জিনিস। হচ্ছে, জি, জি, আরেকটা বিষয় হচ্ছে যে ওই প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে উনার প্রাক্তন আহ, আহ, সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী, উনি কিন্তু লিখিতভাবে কমপ্লেন করেছেন, এবং এই যে প্রাক্তন স্ত্রী, এটা আসলে বলাটা সঠিক হয় না। উনি কিন্তু মুরাদ সাহেবকে হাজবেন্ড হিসেবে মনে করছেন। যদি এটা আইনগত জটিলতা থেকে থাকে, তাহলে তো বলতে হবে যে উনি আয়দা আশা সাহেবের ওয়াইফ অথবা মুরাদ সাহেবের ওয়াইফ। উনাকে প্রাক্তন স্ত্রী বলাটা আমার মনে হয় যে এই জায়গাটা একটু কারেকশনের দরকার আছে। ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনি আমাকে ডাকার জন্য। আর এটা আইনগত প্রক্রিয়া, আমি চলতে থাকবে ইনশাল্লাহ। না তানভীর ভাই, যেই কথাটা আপনি বললেন না, আমি প্রথম যেদিন ওনার সাথে উনি আমাকে জানান যে এই বিষয়ে, আমি এই মানে অনেকেই তো ধর্ষণের এরকম মিথ্যা অভিযোগও করেন। তো আমি হঠাৎ করেই আহ, ওনার ওনার মেয়েটাও পাশে ছিল, সে তখন ওই মেয়েটা তখন কান্না করতে করতে উনি যখন বলছিলেন যে অন্য রুমে নিয়ে তারপর ওনাকে জোর করে ধর্ষণের চেষ্টা করছিলেন, ওই সময় ওনার মেয়ে দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দিয়ে তারপর রুমের ভেতরে ঢুকে তখন হচ্ছে গিয়ে বের হয়ে যায়। এবং ওনার মেয়ে কান্না করতে করতে এই কথাগুলি মানে ফুপাচ্ছিল। আমি যখন কোশ্চেন করলাম, আমি কনফার্ম হতে চাচ্ছিলাম যে আসলে ঠিক কিনা। তো একজন মেয়ে তো মাকে নিয়ে মিথ্যা কথা বলবে না, তাই না? তো তারা আরো এই ব্যাপারে, আরো এই ধরনের ব্যাপারে এই ধরনের ব্যাপারে আরেক কথা হচ্ছে যে দেখেন, আপনি যেটা বলেন আইএসপিআর তো আর এমনি এমনি করেনি। আইএসপিআর পর্যন্ত তো বা ইলিয়াস হোসাইন পর্যন্ত তো এটা আসার প্রয়োজন ছিল না, যদি ক্যান্টনমেন্টই বিচারটা হতো। তারা মুখে যে কথাটা বলেছে, ওয়াকারের ঠিক চরিত্রটা হচ্ছে একটা মুনাফেকের চরিত্র। সে মুখের চোখের সামনে মানুষকে বোঝায় একরকম, সে সারাদিন নাকি নামাজ পড়ে, সে জামাতে লোকজন গেলেই সে জামাতের ইমামতি করতে দাঁড়িয়ে যায়, তার ইমামতি করার খুব শখ, সে ইমামতি করে। এমনকি আমি খুব দায়িত্বশীল জায়গা থেকে শুনেছি জামায়াতের আমির, তারপরে বিএনপির মহাসচিব সহ অনেকে তার পিছনে দাঁড়িয়ে 5 তারিখে নামাজ পড়েছেন। তো এই ভণ্ড হচ্ছে গিয়ে সামনে সামনে এক কথা বলেন আর ভেতরে গিয়ে আরেক কথা। তারা যে সুন্দর কথাবার্তা বলেছেন যে তার মেয়ে এবং তাকে থাকতে দিয়েছেন, তাদেরকে কিন্তু থাকতে দেওয়া হয়নি। তাদেরকে থাকতে দিয়েছে এই ব্রিগেডের আশা, তাকে ব্যবহার করেছে, ব্যবহার করে তারপরে তার কারণে তাদেরকে থাকতে দেওয়া। তাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যে সম্ভবত কত ঘন্টা আগস্ট পর্যন্ত, জাস্ট আগস্ট পর্যন্ত থাকতে পারবো, চলে যাবেন। তারপর তো চলে সম্ভবত যেতে হবে। 25 দিনের একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা চলে যাবেন এখান থেকে। এবং ইভেন আমি আমি এখন বাসাও ভাড়া করে ফেলেছি। আমাকে যদি ওই যে যে অ্যাপ্লিকেশন দিছে যে তারা আমাকে এসএসসি পরীক্ষা পর্যন্ত বাচ্চার দিকে মানে মানবিক দিক থেকে তারা রাখছে, আমি অ্যাপ্লিকেশন আমাকে এজি মহোদয়ের মাধ্যমে নিয়ে দিয়েছি, কিন্তু তারা আমাকে কোনোভাবে কনফার্ম করেনি। যদি তাই করতো তাহলে তো আমি বাসা ভাড়া করতাম না। ইতিমধ্যে আপনারা যদি চান আমি রিভিল করতে পারি যে আমি বাসা ভাড়া করছি, সেটা তো এখানে যাই হোক, সম্পূর্ণ আমরা মিথ্যে এটাই কথা বলছি বলছে। কথা যে সেনাবাহিনীর মুখের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখছি না। কারণ আইএসপিআর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আজকে কোর্টে যেটা ঘটেছে সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা সেনাবাহিনীকে ঠিক লাইনে আসার আহ্বান জানাবো। ধর্ষক, লম্পট, খুনি, গুমের সাথে জড়িত এইসব অফিসারদেরকে সেনাবাহিনী থেকে সরাবেন। এবং যে বিচারক আপাকে যেটা আবারও বলি যে সাবেরা সুলতানা খানম, আপনার আল্লাহ আপনার বিচার করুক, আপনারও বিচার আছে। আপনাদের প্রধান বিচারপতি সিনহাকে আমরা চিনি, এই সিনহা এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করে গিয়েছেন বাংলাদেশের বিচার অঙ্গনে। এই এবিএম খায়রুল হক আজকে জেলখানায় বসে আছে। সো বিচার কিন্তু একটা সবশেষ আছে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যে ক্ষমতার প্র্যাকটিস আপনারা
করছেন, এই ক্ষমতার যদি নাকি করতে থাকেন তাহলে এটার জন্য একদিন আপনাদেরও এই বিচারের মুখোমুখি হইতে হবে। যাই হোক, ভাইয়া আমি শুধু আমরা এই শেষে একটা বিচারের জন্য কথা বলবো, সর্বোচ্চ চেষ্টা করব। আপা, আপনার সাথে আমরা আছি, দেশের মানুষ আছে, ইনশাল্লাহ অবশ্যই আপনি কিন্তু বিচার আমি একটা কথা বলবো, এইভাবে যদি আমি না খেয়ে কোনো সুবিধা বঞ্চিত হয়ে চলতে থাকি, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। আমি মরে যাবো। আমাকে যেভাবে করা হচ্ছে, তনুকে নাই হত্যা করা হয়েছে, কিন্তু আমি নিজেই মরে যাব এইভাবে চলতে থাকলে। আজকে গায়ে আমার 102 জন, একটা ওষুধ আনার ক্ষমতা রাখতে পারতেছি না, একটা খাবার খেতে পারতেছি না, বাসায় একটা খাবার খাবো সেটা পর্যন্ত নাই। কিন্তু একটা জেনারেল সাহেব বলে সে বাসায় খাবার খাচ্ছে, বাজারেতে চলছে, তার জীবন তো শুদ্ধ চলতেছে, আমার কি হবে? এই যে আপনারা জনগণের নাই, উনার লোকজন মিলে জাস্টিফাই করছে ওনার চেহারা সুন্দর, উনি খাওয়া দাওয়া করতেছে, উনার ফেসিয়াল করতেছে, ওনারা কি জানে আমি একটা আর্মির মেজর সার্ভিস